কি সুন্দর শীত পড়ে গেছে। আপনারাও হয়তো পাহাড়ে ঘুরতে চলে গেছেন। তবে ঠিক পুজোর সময় যখন গোটা কলকাতা ব্যস্ত ছিল দেখতে কোন পুজো বেস্ট, সাউথ বনাম নর্থের মধ্যে চলছিল হাড্ডাহাড্ডি লড়াই, আমি এবং আমার কিছু বন্ধুরা এসটিএসসির বাসে চেপে চলে গেছিলাম শিলিগুড়িতে একটা ছোট মিনি ট্রিপ মারতে আর পাহাড়ের একটু হাওয়া খেতে। তো বেশি না দেরি করে চলুন আমার সাথে কালিম্পংয়ের এই ছোট্ট ট্রিপে ইউটিউবার্স ট্রাভেলার্স কমিউনিটির এই নতুন বন্ধুর সাথে। গুড মর্নিং সবাইকে। আমরা এই মিনি ট্রিপে ছিলাম নিবান্নান হোমস্টেতে। গরুবাতান অঞ্চলের এই ছোট হোমস্টে বড়ই মিষ্টি ছিল। তবে এখানকার কর্মচারীরা ভালো হলেও এখানকার ম্যানেজার হাসি মুখে আমাদের ভালোই বাস দিয়েছিল। তবে এর গল্প আমি শেষে বলবো, আগে আমরা টাইম না ওয়েস্ট করে ঘোরাটা সেরে নিই। আমরা ফাইনালি বেরিয়ে গেছি সাইট সিইং করতে, আর আমাদের এখন সারথি হচ্ছে भैया आपका नाम बोलिए। सौरभ। सौरभ कहाँ से हो? यहाँ का? हमारे अच्छा अच्छा। अब हम लोग कहाँ पे जाएंगे? हम छांगे फॉल्स। तो আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো ছাঙ্গে ফলস। যেই রাস্তা এতদিন আমি ইউটিউবের পর্দায় দেখেছিলাম তা আজ নিজের চোখে দেখতে ভালোই লাগছে। আমি তখনই ডিসাইড করেছিলাম যদি কোনোদিন আমি ঘোরা স্টার্ট করি আমিও ইউটিউবের প্রোফাইলে সব ডকুমেন্ট করে রাখবো। বাই দ্য ওয়ে, কারেন্টলি ছাঙ্গে ফলসে যেতে গেলে আপনাদের মানুষ পিছু 50 টাকা করে দিতে হবে। তবে যানবাহনের জন্য আলাদা করে কোনো মূল্য দিতে লাগবে না। ছাঙ্গে ফলস যেতে যেতে বড় বড় পাইন গাছগুলি বারবার আমায় মনে করিয়ে দিচ্ছিল আমার অস্তিত্ব এই ব্রহ্মাণ্ডের মাঝে। হয়তো আমায় ব্রহ্মাণ্ডের শেষ প্রান্ত থেকে ঠিকঠাক করে হয়তো দেখাও যায় না, তাই মানুষ হিসাবে আমার বা আমাদের অস্তিত্বটা কতটাই ছোট তা এই পাহাড় এবং পাহাড়িয়া গাছ বারবার প্রমাণ করিয়ে দেয়। ছাঙ্গে ফলসে যাওয়ার মাঝখানে হঠাৎ করে এত সুন্দর একটা ভিউ পেয়েছি যে গাড়িকে আমরা সবাই বললাম একটু দাঁড়িয়ে যাও, একটু জাস্ট এই ভিউটা এনজয় করে। তো এই মুহূর্তে আমি পাইন গাছের একদম মাঝামাঝিতে আছি। তো চারিদিকে গাছ আর গাছ, আর মাঝখানে শুধু আমি আর আমার ওইদিকে বন্ধুরা প্রবলি সেলফি তুলছে আর আমি এখানে ভিডিও বানাচ্ছি। হয়তো এই কারণেই আমার পাহাড় বেশি ভাল লাগে, নিজের ইউনিভার্সাল স্ট্যাটাসের এক রাউন্ড রিয়েলিটি চেক হয়ে যায়। পাহাড়ই একমাত্র জায়গা যা আপনাদের অস্তিত্বের ক্ষুদ্রতা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে, সাথে এটাও শিখিয়ে দেবে জীবজগতের প্রত্যেকটা বস্তুর অস্তিত্বের মূল্যবোধ। আমায় কেউ যদি সুযোগ দেয় আমি তো পাহাড়েই রয়ে যাব। আফটার অল ইন্ট্রোভার্টস লাভ টু স্টে অ্যালোন। দেখুন, আমিও ফিলোসফিক্যাল হতে হতে প্রায় চলেই আসলাম ছাঙ্গে ফলসের কাছে। তো ফাইনালি আমাদের হোটেল বা আমাদের ডেস্টিনেশন থেকে 13 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি ছাঙ্গে ফলসের কাছে। চলুন আমার সাথে। এই মুহূর্তে আমি ভাবছিলাম ছাঙ্গে ফলসের জল এখানে কি করে এলো। অবশ্য পাহাড়ের ওয়েদারে কোনো ঠিক ঠিকানা নেই, হয়তো আমাদের এখানে আসার আগে বৃষ্টি হয়েছিল। কাদা মাটি পেরিয়ে 20 টাকার টিকিট কেটে আর কিছু খুদে টিকিট কালেক্টরদের ক্যামেরার ভয় দেখিয়ে আমরা ঢুকে গেলাম ছাঙ্গে ফলসের দরবারে। তবে অতিরিক্ত গরমের ফলে এই মুহূর্তে আমাদের অস্থির লাগছিল, কিন্তু আমি অবশ্য ভয় করছিলাম আমাদের ভবিষ্যৎ ভেবে। এখন অবধি ছাঙ্গে ফলসের মাঝে অবধি এসছি, খুব সুন্দর তো নেমে যাচ্ছি। আর ভয় আসছে একটাই যে ওঠার সময় আমার কি হবে, মানে আমাদের সবার কি হবে। মানে আমার সঙ্গে আরো বন্ধু আছে যেহেতু, অবস্থা একদম ফাটতে চলেছে। কিন্তু তার আগে উপভোগ করে নি, যেটা উপভোগ করতে এসছি এখানে। ফাইনালি আমি ছাঙ্গে ফলসের সামনে এসে গেছি, আর পুরো ভিজিয়ে দিচ্ছে। নিচে গিয়ে আরো দেখাবো, তার আগে আমার পিছন থেকে একটু ছাঙ্গে ফলসটা এনজয় করে নিই। কোলাখাম গ্রামের কাছে অবস্থিত 300 ফিটের এই অপূর্ব জলাধার হাল আমলে পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। ঘন বনাচল এবং পূর্ব হিমালয়ের মনোরম সৌন্দর্য ঘেরা এই জলপ্রবাহ প্রকৃতির মাঝে একটি শান্তিপূর্ণ ও সতেজ অভিজ্ঞতা আপনাদের দিয়ে থাকে। ছাঙ্গে ফলস দেখার পর অ্যাজ ইউজুয়াল উঠতে উঠতে আমাদের সবারই অবস্থা খারাপ হয়ে গেল। আমার মুখটাও চিম্প্যাঞ্জি থেকে ওরাঙ্গোটাঙে পরিণত হয়ে গেল।
আপনাদের তাই ওঠার মাঝখানের একটা ছোট্ট নিদর্শন দেখাচ্ছি। রেডি, 1 2 3 স্টার্ট। রিয়াকশন কি? মোয়ে মোয়ে। ক্লান্ত প্রাণ আমি এক, তারপর চারিদিকে মৃত্যু সফেন, পাতা কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে? মাথা কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে? সাদা থেকে কালো হয়ে গেছে? তো সবার অবস্থা খুবই কাহিল, আর একটুখানি বাকি। আর আমাদের ক্যাপ্টেন এখানে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। তো একটুখানি দাঁড়াবো, তারপরে আবার উপরে উঠবো। আর বেশি দূর নেই, বাট চল ওকে। ব্যাটাটা নামার সময় খুব গাছের পাতা সবুজ করছিল, তবে গাছের পাতা সবুজ থেকে কালো হতে হতে আমরা অবশেষে স্টার্টিং পয়েন্টে ফিরতে সক্ষম হলাম। তো আমরা ফাইনালি গাড়িতে উঠে গেছি, আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো লাভা পয়েন্ট। তো প্রচণ্ড ক্লান্ত, বাট ঘোরার এখনো মুড বাকি। তো সৌরভ ভাইয়ের মিউজিক প্লেয়ারে গান শুনতে শুনতে আর ওয়েদারকে ড্রাস্টিক্যালি চেঞ্জ হতে দেখতে দেখতে জঙ্গলকে অতিক্রম করে আর জনবসতির মাঝখান দিয়ে আমরা ফাইনালি পৌঁছে যাই লাভা ভিউ পয়েন্ট, যেখানে পার্সোনালি আমি একদমই যেতে চাইনি, কারণ আজকের দিনে এই সেলফি জোনগুলো বড়সড় গিমিক ছাড়া আর কিছু না। তো ফাইনালি লাভা ভিউ পয়েন্টে চলে এসেছি। অনেকক্ষণ বাদে, অনেকক্ষণ ঘুরতে ঘুরতে খুব সুন্দর ওয়েদার ছিল, বাইরে কুয়াশা চারিদিকে। যদিও দেখে মনে লাগে হয়তো সকাল, কিন্তু সকাল না, অনেকটাই দুপুর হয়ে গেছে, প্রায় 2:30টার মতন বাজে। তো চলুন দেখে নি লাভা ভিউ পয়েন্ট। যেহেতু সামনে বেশি ভিড়, আমি ভাবলাম পিছনে যেহেতু ফাঁকা আছে আপনাদের এরকমভাবেই একটু দেখিয়ে দিই লাভা ভিউ পয়েন্ট। বাট আই গেস লাভা ভিউ পয়েন্ট থেকে বেশি ইন্টারেস্টিং সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে। তো 20 টাকার টিকিটের বিনিময়ে আমরা এখন হাইকিং করব হচ্ছে লামাহাটা পার্ক কাম ফরেস্ট। ঘুরতে ঘুরতে আবার এনার্জি ব্যাক হয়ে গেছে, একদম চাঙ্গা। আর সামনের ভিউটা আরো বেশি চাঙ্গা। লাভা ভিউ পয়েন্টের অপোজিটে অবস্থিত লামাহাটা পার্ক একটি ইকো ট্যুরিজম পার্ক, যেটা এখানকার লোকাল কমিউনিটি এবং সরকার দ্বারা ট্যুরিজমকে কেন্দ্র করে এস্টাবলিশ করা হয়েছে। এখানকার বড় বড় পাইন গাছ আপনার মন ভরিয়ে তুলবে। তবে ভেবে দেখুন, এই জায়গায় যদি আপনি রাতের বেলায় একা একা ঘোরেন, আপনি নিজেকে একবার হলেও বিক্রম ভাটের ছায়াছবি রাজ বইয়ের বিপাশা বাসু ভাবতে বাধ্য হবেন। ফাইনালি একদম টপে পৌঁছে গেছি। চারিদিকে কুয়াশা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, কিন্তু ওটারই একটা আলাদা সৌন্দর্য আছে। তবে অতিরিক্ত কুয়াশা থাকার ফলে আমরা এখানে বেশিক্ষণ কাটাই না, আমরা চলে যাই আমাদের শেষ ডেস্টিনেশন লাভা মনেস্ট্রিতে। তো লাভা মনেস্ট্রির সামনে এসে গেছে, আপনাদেরকেও দেখাবো সামনের গেটটা, খুবই সুন্দর। 1 সেকেন্ড দাঁড়িয়ে যান, প্রায় চলে এসেছি অ্যান্ড খুলে এসেছি। হালকা একটু ট্রেক করতে হবে, তারপরে লাভা মনেস্ট্রি। রিল চলছে বাইরে, অ্যান্ড দ্যাটস বিটিএস বয়ফ্রেন্ড শেখ সাপোর্ট। এটা ইনফরমেশনের বাইরের কথা, কিন্তু আমি বলে দিলাম কারণ আমার কাছে অন্য কোনো ইনফরমেশন দেওয়ার মতন নেই, যেহেতু আমিও ফার্স্ট টাইম ট্রাভেল করছি, কোনো অভিজ্ঞতা নেই। বাট এগুলো দিয়ে কাজ চালাতে হবে তখন, তাই না? এগুলো দিয়ে কাজ চালাতে হবে, তো কিছু তো বলতে হবে। সাই বিটিএস বয়ফ্রেন্ড টেক সাপোর্ট। কাগু টেকচেংলিং মনেস্ট্রি, যা লাভা মনেস্ট্রি নামেও পরিচিত, পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বুদ্ধ মঠ। এই মঠটি তিব্বতীয় বুদ্ধ ধর্ম কাগু সম্প্রদায়ের অন্তর্গত এবং এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তীর্থকেন্দ্র হিসাবে পরিচিত।
1987 সালে এই মন্দিরের উদ্বোধন হয়। প্রতিষ্ঠার পর থেকেই এই মন্দির উভয় ট্যুরিস্ট এবং ধর্মীয় অনুশীলনকারীদের জন্য একটি সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছে। সবুজে ঢাকা পাহাড়গুলির মাঝখানে অবস্থিত এই মঠকে আমরা মানতেই পারি দ্যাট ইট ইজ আ বিকন অফ বুদ্ধিস্ট ট্রেডিশন দ্যাট হোল্ডস দ্য কি টু দ্য ইনার পিস। এই প্রেমিসে বা এই প্রাঙ্গণে ঘুরে বেড়ানোর একটা আলাদাই মজা আছে। পিছনে পাহাড়, এইদিকে মনেস্ট্রি, পিছনে আমার দুখানা বন্ধু, ক্যামেরার একদম ফ্রন্টে আমি, সব কিছু মিলিয়ে মানে মেসমারাইজিং। কি বলেন আপনারা? তো কিছু বলতেই পারছি না, জাস্ট চুপচাপ এখানে থাকতে ইচ্ছে করছে, কিন্তু গাড়ি তো আছে, তাই না আমাদেরকে এগিয়ে আস্তে আস্তে গাড়িটিকে যেতে হবে আনফর্চুনেটলি। গুড মর্নিং ওয়ান্স এগেন। আজকে আমাদের দ্বিতীয় দিন। দশমীর সকালটা আমরা নিয়ার বাই একটা ছোট্ট বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখে তারপর আমরা হোমস্টেতে আবার ফিরে ফ্রেশ হয়ে এবং ব্রেকফাস্ট সেরে ছোট্টখাট্ট হাইকিং করে চলে যাই আমাদের শেষতম সাইট সিইং করতে। তো নিবান্নান হোমস্টে থেকে খুবই কাছে একটা টি গার্ডেন আছে, সামবিয়ং টি গার্ডেন। তো আমরা এখন ওখানে যাচ্ছি, মানে যাওয়ার আগে একটু আশেপাশে ঘুরে নেওয়াটা একটা কানেক্টিভিটি ফিল করায়। তো চলুন। 130 বছর পুরনো এই টি গার্ডেন এক সময়কার পৃথিবীর অন্যতম অর্গানিক টি প্রডিউসার ছিল। 1887 সালে ব্রিটিশদের দ্বারা বানানো এই ঐতিহাসিক টি গার্ডেন সময়কালে অনেক মালিক পরিবর্তিত হতে দেখে। তবে 1990 সালে টি প্রমোটার্স ইন্ডিয়া নামক এক কোম্পানি এই চা বাগানটি কিনে নেন। এই কোম্পানির কারেন্ট ওনার হলেন ব্রিজমোহন বাবু। তবে আজকে দশমী থাকার ফলে গোটা চা বাগানের মালিকানা চলে এসেছিল আমাদের হাতে। এই মুহূর্তে আমরা আইসোলেটেড সামবিয়ং টি গার্ডেনে ঘুরে বেড়াচ্ছি। যেহেতু আজকে ছুটি কিছুই নেই, মানে সব বন্ধ, মানে খানিকটা মনে লাগে কোনো পরিত্যক্ত একটা জায়গায় এসে গেছি। আমার অ্যাকচুয়ালি মনে লাগছে বোধহয় এই টি গার্ডেনটা আমার নিয়ে দিই, হয়তো ঘুরতে এসেছি, সবাইকে বন্ধু বান্ধবকে দেখা যাচ্ছে, দেখো আমার চায়ের বাগান কেমন লাগছিল, কিছু গান এইদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছি, বাট ভালো লাগছে বেশ। একদম চা বাগানের মাঝখানে চলে এসেছি, একদম চা বাগানের মাঝখানে চলে এসেছি। যেহেতু আজকে পুরোটাই ফাঁকা, কারো ওরকম ভাবে দেখানো পড়ানোর কিছু নেই, নিজেরাই করে নিচ্ছি। মনে লাগছে হয়তো এটাই হয়তো আমার চা বাগান। যাই হোক, সিরিয়াস নোটে একদম চা বাগানের মাঝখানে চলে এসেছি। হালকা হালকা কুয়াশা, হেভি লাগবে। টি গার্ডেন ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে যাই চা বাগানের সব থেকে হাইয়েস্ট পয়েন্টে। মনে লাগছে একদম ক্লাউডস আমার মুখে চাটি মানে, যদিও এটা ভালোবাসার চাটি, হেভি লাগছে। চারিদিকের কুয়াশা সবারই হয়তো তখন মন ভার করে দিচ্ছিল। অ্যাজ ইউজুয়াল আমাদের সবার ঘরে ফেরার টাইম হয়ে এসেছিল। ঘোরার শেষ দিন বেদনাদায়ক হয়, অ্যাটলিস্ট আমার জন্য তো একদমই হয়, কিন্তু দিনের শেষে আমিও খাঁচার পাখি, ঘরের খাঁচায় ফেরাটাই আমার জন্য স্বাভাবিক। আপনারা হয়তো ভাবছেন স্টার্টিংয়ে যেই কাণ্ডটা আমি মেনশন করেছিলাম তো ওটা কি হলো। তো আমাদের ট্রেন ফেল করেছি। এই মুভমেন্টে আমরা আছি হচ্ছে লোকনাথ পরিবহন সেবার একটা এসি বাসে, 1200 টাকার মতন টিকিট নিয়েছে। আমরা 4 জন ট্রাভেল করেছিলাম, তার মধ্যে 3 জন আমি এবং আমার 2 বন্ধু। আমরা ট্রেন ফেল করি। আমার যে সোকল বেস্ট ফ্রেন্ড সে ট্রেনে চড়ে যেতে পেরেছে। অ্যাকচুয়ালি জিনিসটা এটা হয়েছিল যে আমরা যেখানে যে হোমস্টেতে ছিলাম, নিবান্না হোমস্টে, তো সেই হোমস্টেতে আমাদের গাড়ি আসার কথা ছিল হচ্ছে, মানে আমরা রিজার্ভ করেছিলাম মানে গাড়িটা, মানে এনজিপি স্টেশন ছেড়ে দেওয়া অবধি। তো ওটা আসার কথা ছিল 11টা-12টা নাগাদ, যেটা এসে পৌঁছায় হচ্ছে প্রায় অলমোস্ট 2টো অবধি। তো দ্যাট ইজ ওয়ান থিং।
আর ওর পরে যেটা হয় যে উনি মানে যে মালিক আছে সোকল বা চাই না, এখানে অনেক রকমের 2 রকম 3 রকম মালিক চলে, মানে কলকাতার লোকের অনেকে লিজ নেয় এবং ওখানকার স্থানীয় যে মালিক তারা তখন ওখানকার ওয়ার্কার হয়ে যায়। তো যাই হোক, এটা কনস্পিরেসি ব্যাপার স্যাপার আছে, তো ওগুলো নিয়ে আমি মাথা ঘামাতে চাই না আর কিছু বলতেও চাই না। বাট যাই হোক, ওখানকার যে স্থানীয় ম্যানেজার ম্যানেজার বলাটা সুবিধা হবে। তো ওখানকার যে ম্যানেজার আছে উনি ওনার ফ্যামিলির কিছু মেম্বারদের আমাদের গাড়ির উপরে চাপিয়ে দেয়, মানে ওরা একটা ডেস্টিনেশনে যাবে বলে। তো চাপিয়ে দেয়, তার জন্য আরও 45 মিনিট থেকে 1 ঘন্টার দেরি হয়। তো যখন আমরা পৌঁছাই ইটস অলমোস্ট লাইক 5:45 PM, মানে যেই টাইমে আমাদের গাড়ি ছাড়বে, মানে ট্রেন ছাড়বে। তো তারপরে আমরা দেদার ছুট মারি, বাট আনফর্চুনেটলি আমরা ট্রেন ধরতে পারি না। তো এই মোমেন্টে আমি কি বলবো, এটা দোষ আমাদের নয়, কারণ উই ওয়্যার প্রিপেয়ার্ড অলরেডি। মোটামুটি 11টার মধ্যে আমাদের সবারই মানে রেডি হয়ে গেছিলাম। তো যাই হোক, এটা নিয়ে কি করব আর। আপাতত আমি তারপরে আমার মানে আরও মানে 2 জন যারা আছে, যারা আমার সাথেই মানে ট্রেনটা মিস করেছে, আমি বললাম বেশি এগুলো ঝামেলা পরে হবে, ঝামেলা আমরা পরে করবো, সেটা আলাদা কথা। কিন্তু এই মোমেন্টে হাউ টু রিচ হোম, দ্যাট শুড বি আওয়ার মেন গোল। তো আমি বললাম যে শিলিগুড়ি থেকে অনেক বাস ছাড়ে। তো যাই হোক, বাই দ্য গ্রেস অফ গড যে আমরা একটা সুন্দর বাস পেয়ে গেছি। তো এই বাস করেই আমরা আপাতত ফিরবো। অবশ্য ফিরে আমরা কোনো ঝামেলাই করতে পারিনি। ওদের স্টেশন থেকে কয়েকবার ফোন করাতে আমাদের সবারই নাম্বার তারা ব্লক লিস্টে ফেলে দেন। হয়তো তখন তারাও বুঝতে পেরেছিল যে তাদের দ্বারা একটা ভুল হয়েছে। কোনো মানুষই চাইবে না তাদের ট্যুর একটা বিটার নোটে শেষ হোক, আর কোনো হোস্টও হয়তো চাইবে না যে তাদের গেস্ট অফেন্ডেড হোক। আমরা ভাড়া গাড়িতেও তাদের ফ্যামিলি মেম্বার্সদের অ্যালাউ করি জাস্ট বিকজ অফ দ্য গুডউইল। বাট গাড়িটা যদি কিছু ঘন্টা আগে আসতো, এইভাবে হয়তো আমাকে এই ভিডিওটা শেষ করতে হতো না। আমার কোনো মানুষের ব্যবসা করার অধিকার একদমই নেই, তবে একজন ব্লগার হিসাবে আপনাদেরকে সচেতন করা আমার কর্তব্য। এই বলেই আমি আজকের পর্বটা শেষ করছি। তো অ্যাজ ইউজুয়াল যাওয়ার আগে একটাই কথা, সভ্য ভদ্র সুশীল থাকুন, সবাইকে ভালোবেসে থাকুন, আর দ্য ইন্ট্রোভার্ট এক্সপ্লোরের সাথে ঘুরতে থাকুন।